হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। উজানের ঢল আর টানা বৃষ্টিতে অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। আটকা পড়া অনেকের স্বজনরা আকুতি জানাচ্ছেন উদ্ধারের জন্য। কেউ কেউ নিজের ঘরবাড়ি রেখে আশ্রয় নিচ্ছে দোতলা বাড়ির ছাদে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় সেখানে আমাদের কয়েকজন সহকর্মী থাকলেও তাদের সাথে যোগাযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়ছে। ফেনী থেকে পাঠানো ফুটেজ নিয়ে দেখুন আখলাকুস সাফার রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যা। বুধবারই তলিয়েছিল ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা। পৌর শহরও বন্যায় ডুবেছে বৃহস্পতিবার। সকাল থেকেই বিপদসীমার উপরে মুহুরী ও ফেনী নদীর পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে মুহুরীর পানি, যার ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আমার বয়সে তো আমি আর কোনোদিন দেখিনি এইরকম ঘটনা। এখন আত্মীয় স্বজন যারা আছে টেকনিক্যালের পরে এদিকে তো আমরা এদেরকে উদ্ধার করতে পারতেছি না, যাইতে পারতেছি না। গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত। আমার বাড়ি হলো পরশুরামে। পানির তোরে ভেসে গেছে রাস্তা, বাঁধ ও সেতু, তলিয়েছে ফসলের মাঠ, পুকুরের মাছ। অবস্থা এতটাই বেহাল যে অনেক পরিবারের ঠাঁই হয়েছে দোতলা বাড়ির ছাদ। উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবকদের। বন্যার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এখন চিটাং ফাটাই দিতেছি, এদেরকে থাকার কোনো ব্যবস্থা নাই। খুব করুণ অবস্থা, বাড়িতে ঘরের ভিতরে প্রায় কোমর পর্যন্ত পানি। আমাদের উপযুক্ত বয়সে আমরা এই বন্যা আর দেখি নাই। এই পরিস্থিতিতে চারিদিকে বন্যার মধ্যে মানুষ তো পানিতে বন্দী অবস্থায় আছে। ২-৩ ঘন্টা আগ থেকে এবং কি ভোর রাত থেকে মানুষ প্রত্যেকটা ঘরে বন্দী হয়ে আছে। পানি উঠে গেছে বেশি রোডের হয়ে, এই গতি আমরা বাসটা দিছি, আমাকে সিমেন্ট নষ্ট না হয়। ফেনী শহরের অনেক বাড়ির নিচতলা এখন পানির নিচে। আশ্রয়ের জন্য ছুটছেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ব্যবস্থা করা হয়েছে অসংখ্য ইঞ্জিন চালিত নৌকা। তবুও হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। আমরা সেনাবাহিনী গাড়ি দিয়ে গেছিলাম পরশুরামে। মানুষের লাশ ভাসতেছে, মহিলাদের গলা পর্যন্ত পানি উঠে গেছে। পরিস্থিতি খুবই খারাপ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। মাল মাত্রা কিছু নাই, খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু আমরা কষ্টে আছি। আমাদের চলার মাঝে খুব কঠিন অবস্থায় পড়ছি আমরা। আমাদের মারেনি, আমরা এতদিন পানির কারণে ঘরের ভিতরে ছিলাম, চকির উপরে ছিলাম। চকির উপরে থাকা অবস্থা এখন চকি টকিও ডুবে গেছে। এই কারণে যখন আমরা মারেনি, আমরা এখন নুকাই করি, আমরা বাজারে চলে যেতেছি, আশ্রয়কেন্দ্রে যেখানে হয় এখানে থাকো। চতুর্দিকের পানি যেভাবে চাপ দিছে, আমাদেরকে ইন্ডিয়ার পানি যেভাবে চাপ দিছে, এইভাবে আমরা মনে করেন ঘর বাড়ি থাকা, আমরা এখন ঘর দুয়ার ছাড়ি মনে করেন রাস্তার ওই পাশে চলে যেতেছি, উপরে রাস্তা আগজনের বিল্ডিং এ আশ্রয় নিতেছি। উজানের পানি নামাতে খুলে দেয়া হয়েছে মুহুরী প্রকল্প এলাকায় ফেনী রেগুলেটরের 40টি এবং মুছাপুর রেগুলেটরের 18টি গেট। আখলাকুস সাফা, যমুনা নিউজ। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর কিছু কিছু জায়গায় টেলিকমিউনিকেশন কাট অফ আছে, ফলে কিছু কিছু বিষয় আমরা জানতেও পারছি না। বাট সোফার সবাই পুরো, আমি বলতে পারো কাউন্সিল অফ অ্যাডভাইজারের পুরো কাজের কর্মর পুরো সারাদিনের চিন্তার মধ্যে হচ্ছে বন্যা কবলিত মানুষ এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আর দুইজন স্টুডেন্ট লিডার যারা আমাদের উপদেষ্টা মণ্ডলী, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, ওনারাও আহ্বান জানিয়েছেন সবাইকে যাতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায়। এটা নিয়ে অনেকগুলো রিপোর্ট আসছে, আপনারা দেখেছেন। যে আমরা যেটা বলবো যে এটার মূল যে জিনিসটা, সেটা আমি ওয়েদার অফিসের সাথে কথা বলেছি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারির সাথে কথা বলেছি। মূল জিনিস হচ্ছে যে অসম্ভব রকমের, মানে এটা বলতে পারেন কয়েক ডিকেডের মধ্যে এটা সবচেয়ে বেশি সাস্টেইন একটা রেইনফল ছিল, যেটা 16 তারিখে শুরু হয়েছে, আজকেও আছে, কালকেও হবে। এবং ওয়েদার অফিসিয়ালদের কথা অনুযায়ী আপনারা ওদের সাথে কথা বলতে পারেন যে পরশু দিনের থেকে একটু বৃষ্টি কমবে, বাই 26 বৃষ্টিটা কমে যাওয়ার কথা। এটা আরেকটা জিনিস হচ্ছে আমরা কিছু জিনিস জানতে পেরেছি যে ওয়ান অফ দ্য রিজন, অনেকগুলো রিজন আসছে, তার একটা হচ্ছে যে ওই এলাকায় বন্যা কিন্তু খুব কম হয়, ফলে ওই
ওই এলাকায় আপনি দেখবেন যে নদীগুলো খুব সিল্টেড হয়ে গেছে। ফলে যখন বন্যা হয়েছে নদী তো নাই, বা যেগুলো পুকুর টুকুর ছিল সেগুলো সিল্টেড, তো ফলে পুরো পানিটা খুব দ্রুত নেমে অনেক জায়গা কবলিত হয়েছে। তো এটার উপরে যা যা আমরা পেয়েছি আপনাদের সবাইকে আমরা চিফ অ্যাডভাইজার্স প্রেস উইংয়ের থেকে আমরা আপনাদেরকে সরবরাহ করব। আর বিকেলবেলায় প্রণয় বর্মা আসলেন। আমি বলতে পারি এটা খুবই কর্ডিয়াল একটা মিটিং ছিল, খুবই কর্ডিয়াল একটা মিটিং ছিল। এটা ওনার প্রথম মানে বায়োলেটারাল, আমি বলতে পারি প্রথম উনি কার্টেসি কল করলেন। আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার সোর্ন ইন করেছেন 8ই অগাস্ট, তারপরে এই প্রথম। এর আগে হয়তো মাননীয় চিফ উপদেষ্টা আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে, আমি 3 দিন আগে উনি বাংলাদেশে যারা ডিপ্লোম্যাট আছেন এবং ইউএন এজেন্সির যারা চিফ আছেন তাদের সাথে উনি তাদের উদ্দেশ্যে তাদের সাথে উনি মিট অ্যান্ড গ্রিট একটা মিটিং হয়েছিল, ওইখানে উনি একটা বক্তব্য দিয়েছেন। আজকের মিটিংয়ে প্রণয় বর্মা বলেছেন যে ওনারা বাংলাদেশের সাথে কাজ করতে চান, বাংলাদেশকে ওনারা বাংলাদেশের শেয়ার প্রসপ্যারিটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ওইটার ব্যাপারে ওনারা এমফাসিস দিয়েছেন। আর উনি বলেছেন we strongly believe in a strong and prosperous Bangladesh, and উনি মোর পজিটিভ এঙ্গেজমেন্টের কথা বলেছেন বাংলাদেশের সাথে। এবং উনি কয়েকটা বিষয় এসছে, তার মধ্যে খুবই কিছুটা মাইনরিটি নিয়ে একটু কথা উঠছে, বাট এটা খুবই ব্রিফলি মাইনরিটি ইস্যু নিয়ে। আর কিছু কথা এসছে যে পিপল টু পিপল এঙ্গেজমেন্টের কথা। উনি বলেছেন যে গত বছর 16 লক্ষ লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছিল, তার মধ্যে 60% হচ্ছে ট্যুরিজমের জন্য, 30% মেডিকেল রিজনে, অন্যান্য 10%। এবং এটা মানে বিশ্বের মধ্যে। এতক্ষণ ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলছিলেন সেখানে। টানা বৃষ্টি আর উজানের ঢলে ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কবলে দেশের বিভিন্ন জেলা। বাসাবাড়ি, দোকানপাট তলিয়েছে পানির নিচে। রাস্তাঘাট জলমগ্ন থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, সাথে যুক্ত হয়েছে জোয়ারের পানি। টানা চতুর্থ দিনের মতো তলিয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর বেশিরভাগ এলাকা পানির নিচে। বিভিন্ন সড়ক ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বাসাবাড়ি, দোকানপাটেও ঢুকেছে পানি। এত পরিমাণ পানি, হাঁটতে কষ্ট হচ্ছে। স্যার কোথায় নালা আছে কি আছে জানি তো না, একটা বিপদ ঘটতেই পারে। গত বছরে দেখছি এরকম পানি, সেম এবছরও, তো এদিকে কেউ নজর দেয় নাই। জেলার 16টি উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বানভাসী মানুষ। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম ও আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 290টি মেডিকেল টিম। ফটিকছড়িতে এই ধরনের বন্যা আমরা বিগত দিনে দেখি নাই। ভয়াবহ অবস্থা, এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে এখানে মানুষ মারা যাওয়ার পর দাফনও করা যাচ্ছে না। একদিনের ব্যবধানে পাল্টে গেছে কুমিল্লার গোমতী ও কাকরি নদী পাড়ের জনপদের চিত্র। বৃষ্টি আর উজানের ঢলে নদীর পানি উপচে কুমিল্লা সদর দক্ষিণ, 14 গ্রাম, বুড়িচং ও মুরাদনগরের গ্রামের পর গ্রাম প্লাবিত। বানের জল কোথাও কোথাও ছুঁয়েছে ঘরের চাল। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ম্যাক্সিমাম লোকদের ঘরে পানি উঠছে এবং মানুষের ঘরবাড়ি কিছুটা নষ্ট হয়েছে। এভাবে পানি আমার হচ্ছে বর্ষা আমি দেখিনি, এই পানি এইভাবে চলতে আছে না। বানের জলে ভাসছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। হাওড়া নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। আখাউড়া স্থলবন্দরে বন্ধ রয়েছে আমদানি রফতানি কার্যক্রম। এছাড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারও বন্ধ আছে। মৌলভীবাজারে মনু ও ধলাই নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। পানিবন্দী লাখো মানুষ। দুদিন ধরে চুলা জ্বলছে না অনেক বাসাবাড়িতে। এদিকে হবিগঞ্জ সদরে খোয়াই নদীর বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে। পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুর শহরসহ 5 উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী প্রায় 4.5 লাখ মানুষ। বাসাবাড়িতে থাকতে না পেরে অনেকেই আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে। জেলায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আজকে 2-3 দিন থেকে তো ঘরে পানি থাকার মতো কোনো অবস্থা নাই। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হাজারো মানুষ দিনপাট করছেন চরম কষ্টে। রাঙামাটির নিম্নাঞ্চলও পানিতে তলিয়েছে। জেলায় 262টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ। বন্যায় পানিবন্দী নোয়াখালীর কয়েক লাখ মানুষ। 9 উপজেলা 6টিতেই পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। গেল কয়েকদিন টানা বৃষ্টির সঙ্গে যোগ হওয়া বন্যায় দুর্ভোগ ছাড়িয়েছে কয়েক গুণ। জেলা সদরের সরকারি অফিসগুলোতেই হাঁটু পানি। এখনও দেখা যায়নি উদ্ধার বা ত্রাণ তৎপরতা। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন নাহিদ হোসেন। বানের তোড়ে দিশেহারা মানুষ ছুটছেন যে যার মতো নিরাপদ আশ্রয়ে। কেউ যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে, কেউ বা আত্মীয় স্বজনের বাসায়। কারো হাঁটু পানি, কারো ডুবেছে কোমর। নিদারুণ কষ্টের এই চিত্র নোয়াখালীর কম বেশি সব উপজেলাতেই। সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ সদরের অবস্থা সবচেয়ে করুণ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি। গেল কয়েকদিন কোনো মতে থাকার চেষ্টা করেছেন, শেষমেশ আর সম্ভব হয়নি। এক গলা পানি সবাই। আর সামনের দিকে এখন মোটামুটি মানুষ এখনো একটু স্বস্তি আছে। যদি এখন বৃষ্টিটা বন্ধ হয় তাও সামনের দিক লোকগুলো একটু বাঁচতে পারবে। সবগুলোতে একই অবস্থা, সব জায়গায় ডুবে যেতেছে। বন্যার কারণে বন্ধ আছে জেলার শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলগুলো ব্যবহার হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে, কিন্তু সেই আশ্রয় কেন্দ্রেও প্রবেশ করতে হচ্ছে হাঁটু পানি ডিঙ্গিয়ে। এই জায়গায় আসি বাচ্চারা অসুস্থ হয়ে যায়, আপনার পাতলা পায়খানা হইতে আছে। মাল সামান সব পানিতে ভাসে, কেউ বাড়ি ঘরে যাইতে পারে না, সব ফালাই রাখি চলে যাইছে। একজনে খিচুড়ি দিছে আর কিছু ছাত্র আসে বিস্কিট আর পানি দিছে, এই পর্যন্ত আর কিছুই পাইনি। গেল কয়েকদিন ধরে পানিবন্দী রান্নার চুলা, গবাদি পশু, হাঁস মুরগির আবাসও পানির নিচে। এখনো দুর্গতদের উদ্ধার বা ত্রাণ তৎপরতা নেই বলে অভিযোগ বানভাসীদের। টকি সব আসি গেছে, মনে করেন ফাঁকশা করতে পারতেছি না, অনেক কষ্টে আছি। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আরাম ওইটাও ডুবে গেছে, আর ছোট 2টা আছে, তার 2টা নষ্ট হয়ে গেছে। মাছের ঘেরাও ভাসি গেছে। স্থানীয়দের অভিযোগ, খাল, পুকুর, নালা দখলের যে মহোৎসব হয়েছে তারই খেসারত দিচ্ছে লাখ লাখ মানুষ। এবার নালা গিলা পরিষ্কার নাই, কিছু ক্লিয়ার নাই। বাম দিয়ে মাছ নিয়ে ফজেট করে, ফজেটের দিয়ে পানি যেত দেয় না, কারণ তো পুরা শহরটা ডুবে গেছে। নিম্নাঞ্চল বা গ্রাম নয়, হাঁটু পানি উঠেছে জেলার মূল সড়কে। অন্তত 2 যুগেও এমন পানি দেখেননি বলে জানান বাসিন্দারা। নোয়াখালীতে আর এরকম পানি আমি দেখি নাই, এই পাশ দেখলাম আর কি। এর আগে হয়েছে কিন্তু এত বেশি হয় নাই। বাড়িঘর থুই চলি আইয়ের বাচ্চা কাচ্চা লই অনেক কষ্টে আছে। 1 সপ্তাহ বেশি আছে আবো এখানে, সামনের দিকে কি অবস্থা জানি না। দুর্গত এলাকায় দ্রুত খাবার, ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ জরুরি। প্রচন্ড বৃষ্টির মধ্যে সকাল 7টা বাজে এই এলাকাটিতে যে পরিমাণ পানি ছিল, সারাদিনে খুব একটা বৃষ্টি হয়নি, তবুও বিকেল 4টা নাগাদ এখানকার পানি বেড়েছে অন্তত 2 থেকে 3 ইঞ্চি। তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে পানি। যদি এইভাবে চলতে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে মানবিক বিপর্যয়ে পড়বে নোয়াখালীর 6টি উপজেলার কয়েক লাখ মানুষ। আর তাই স্থানীয়রা বলছেন, যত দ্রুত সম্ভব শুরু করা প্রয়োজন উদ্ধার এবং ত্রাণ তৎপরতা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী। দর্শক, রিয়াজ রায়হানের নোয়াখালীর প্রতিবেদন আমরা দেখছিলাম। এখন সরাসরি একটু নোয়াখালীতে যেতে চাই। মোতাসিম বিল্লাহ সবুজ রয়েছেন সেখানে। সবুজ, দুর্গত এলাকাগুলোর সবশেষ কি পরিস্থিতি সেটি একটু জানবো। উদ্ধার তৎপরতা কেমন চলছে সেই সম্পর্কেও বলবেন। একটি হচ্ছে বেগমগঞ্জ। আমি আছি বেগমগঞ্জের একটা পৌর এলাকা,
এই এলাকাটি সাধারণত উঁচু। তারপর আপনি দেখছেন যে এখানে যে একটি সড়ক, মূল সড়কে এখানে হাঁটু পরিমাণ পানি এবং এখানে নৌকা চলছে। আসলে এই অবস্থাটি, এই যে বন্যা, এটি আসলে ধীরে ধীরে হয়নি, বলা যায় যে একেবারে হঠাৎ করে এই বন্যার পানিটি গতকাল দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে বলা যায় অন্তত 2 ফুট বেড়ে গেছে এই বন্যার পানি। আসলে মানুষ যে নিরাপদ আশ্রয় সরে যাবে বা একটা প্রস্তুতি নেবে সে সুযোগটি আসলে মানুষ পায়নি। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হচ্ছে শহর এলাকার বাইরে যে গ্রামাঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে মূল সড়কে কোমর সমান পানি এবং মানুষের ঘর বাড়িতেও কিন্তু কোমর বা হাঁটুর বাইরে বেশি পানি জমে গেছে। আসলে মানুষ যে বের হবে সে সুযোগটা আসলে পায়নি। যেন মানুষ ভেবেছিল যে হয়তো আস্তে আস্তে পানি আসবে, তারা ধীরে ধীরে তারা নিরাপদ আশ্রয় সরিয়ে আসবে। আমাদেরকে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে যারা বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে, বিশেষ করে নারী, পুরুষ বা শিশু, তারা উদ্ধারের জন্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তারা ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে। আসলে এত মানুষকে একসাথে উদ্ধার করা প্রশাসনের পক্ষে আসলে একটি দুর্ভোগ কাজ হয়ে দাঁড়িয়েছে। এবং যে নোয়াখালী শহরের শুধু মানে পাশের সড়ক নয় বা গ্রামীণ সড়ক নয়, যে 4 লেন সড়ক, মূল সড়ক, সেটি তো আসলে পানি উঠে গেছে। এছাড়া যে বলা যায় যা স্বাভাবিকভাবে যে নোয়াখালী যে বীজতলা বা কৃষকের ধান ক্ষেত, ফসলের ধান সবগুলো তলিয়ে গেছে। এছাড়া মাছের ঘের সবকিছুই তলিয়ে গেছে। এছাড়া আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে ভারী বৃষ্টিপাত সেটি ঠিক এখনই থামছে না, এটি আরো অন্তত 2-1 দিন অব্যাহত থাকবে। আসলে এখানকার মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে আগামীতে আরো যে 2-1 দিন বৃষ্টি ভারী বর্ষণ হবে, সেখানে সে অবস্থা তাদের কি অবস্থা, তারা কতটুকু পানি উঠে, তারা সেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আসলে তারা রয়েছে। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লাতেও বন্যায় ক্ষয়ক্ষতি ব্যাপক। আমরা সেখানকার খবর এখন জানবো খোকন চৌধুরীর কাছ থেকে। খোকন, আপনি যেসব এলাকা ঘুরেছেন সেসব জায়গার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? দুর্ভোগের চিত্র একটু জানতে চাই। শাওন, আসলে আমরা এর আগেও জানিয়েছিলাম যে কুমিল্লায় কিন্তু বিশেষ করে ভারত থেকে আসা যে উজানের পানি সেটি কিন্তু আসলে বেড়ে এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে আমরা যা চিত্র দেখেছি আসলে পানি কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু বাড়ছে, অর্থাৎ বিপদ সীমার উপর। আমরা এর আগের সংবাদে যেটি জানিয়েছিলাম যে 105 সেন্টিমিটার উপর দিয়ে চলছে, এখন কিন্তু আরো বেড়েছে। কিন্তু এই পানির কারণে কিন্তু 6টি উপজেলার মানুষ কিন্তু ইতিমধ্যে কয়েক লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গেছে, অর্থাৎ মানুষ একটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। গতকাল রাত থেকেই কিন্তু হঠাৎ করেই এই ভারতের পানি আসার ফলে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে ঘর থেকে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলি কিন্তু বার করতে পারেনি, ফলে অনেক ক্ষেত্রে কিন্তু আসলে তাদেরকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তো আজকে আমরা দিন থেকে যা দেখে আসছি, বিশেষ করে ছাত্র জনতা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষ তার নিকটবর্তী যে আশ্রয় কেন্দ্রস্থল সেখানে পৌঁছেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 526টি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে মানুষজন উঠছে। তবে এখন পর্যন্ত সকাল থেকে যেই চিত্র আমরা গুমতি নদীর দেখেছি পানি বৃদ্ধির, সেটি আজকে রাত্রে হয়তো আরো বেশি বৃদ্ধি পেতে পারে। ফলে কিন্তু আসলে সাধারণ মানুষ, বিশেষ করে যারা কুমিল্লা শহরবাসী আছেন, তারা কিন্তু একটি আতঙ্কের মধ্যে আছেন। আসলে শহর রক্ষা বাঁধটি কিন্তু ইতিমধ্যে বেশ হুমকির মধ্যে পড়েছে। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি পালপাড়া ব্রিজ, এখানেও কিন্তু আসলে মানুষ একটি আতঙ্কের মধ্যে আছে, অর্থাৎ যে ব্রিজটি এখানে কিন্তু বেইলি ব্রিজ, সেটিও কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অর্থাৎ যতই সময় গণাচ্ছে পানির তীব্রতা কিন্তু আরো বেশি হচ্ছে। শাওন, খোকন, ধন্যবাদ। ভয়াবহ বন্যার কবলে বৃহত্তর চট্টগ্রাম। সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়িতে শত শত পরিবার পানিবন্দী। জলাবদ্ধতায় দিনভর অচল বন্দরনগরী। চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ঢাকা সহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ। এই 2 জেলায় মৃত্যু হয়েছে 2 জনের, 6 জন আহত। তলিয়ে যাওয়া একজন এখনও নিখোঁজ। বন্যার এমন ভয়াবহতা আগে দেখেননি বলছেন এই অঞ্চলের মানুষ। বুক সমান পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র মুরাদপুরের এই চিত্র বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ। এতদিন শুধু নিচু এলাকা ডুবলেও 4 দিনের বিরামহীন ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে বৃহস্পতিবার প্লাবিত হয় বন্দরনগরীর 2/3 এলাকা। তলিয়ে যায় সড়ক, পানি ঢুকে পড়ে বাসাবাড়ির দোকানপাটে। বেশি খারাপ অবস্থা, এত পরিমাণ পানি, হাঁটতে কষ্ট হচ্ছে। আর কোথায়
নালা আছে কি আছে জানি তো না। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি পানি হচ্ছে। যে পানি ছিল এই কদিন আরো বেশি পানি, আমাদের গাড়ি ঘোড়া চালাইতে বেশি কষ্ট, গাড়ি চালাতে পারে না, কোনো কিছু করতে পারে না, মানুষের দুর্ভোগ। দোকান পানি হচ্ছে, ব্যবসায়ীদের লস হচ্ছে, আমাদের অবস্থা অনেক কঠিন। 4 দিন ধরে চট্টগ্রাম জলাবদ্ধতার কবলে। তবে বৃহস্পতিবার পরিস্থিতির অবনতি হলে রীতিমতো অচল অবস্থা তৈরি হয় বন্দরনগরীতে। পল্টন ডুবে যাওয়ায় কালুরঘাট বোয়ালখালী ফেরি চলাচল বন্ধ। আমি তো গত বছরে দেখছি এরকম পানি সেম এবছরও, তো এদিকে কেউ নজর দেয় নাই। এখানে হালকা বৃষ্টি হলে পানি বাড়ি যায়। খুবই খারাপ অবস্থা, শহরের অবস্থা এরকম ভয়াবহ অবস্থা হবে। বেশি কষ্ট হইতেছে মামা, এখানে গাড়ি চালাতে পারতেছি না। শহরের বাইরে চট্টগ্রামের 16 উপজেলার বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফটিকছড়ি, মিরেশ্বরাই, সীতাকুণ্ড, রাউজান, বোয়ালখালী, চন্দনের সহ সব উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। শত শত পরিবার পানিবন্দী। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় নিরাপদে আশ্রয় নিয়েছে অনেকেই। অনেক স্থানে সড়ক যোগাযোগ বন্ধ। 290টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে সিভিল সার্জন কার্যালয়। আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। এদিকে দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পদুয়ায় মাছ বোঝাই চলন্ত মিনি ট্রাকের উপর গাছ উপড়ে পড়ে একজন নিহত ও 6 জন আহত হয়। এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে এখানে মানুষ মারা যাওয়ার পর দাফনও করা যাচ্ছে না। ফটিকছড়িতে এই ধরনের বন্যা আমরা বিগত দিনে দেখি নাই, ভয়াবহ অবস্থা। এখন উপজেলা পর্যায়ের থেকে যদি সাহায্য সহযোগিতা না পায়, ফটিকছড়ির মানুষ অনেক কষ্ট পাবে। ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। রেল লাইন ওয়াশ আউট হওয়ার কারণে আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। টিল ফার্দার অ্যাডভাইস, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। 3 পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা খাগড়াছড়িতে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত সব উপজেলা এবং পৌরসভার সব ওয়ার্ড। শত শত পরিবার পানিবন্দী। খাগড়াছড়ি, দীঘিনালা ও পানছড়িতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনীর 12 টিম। সাথে আছে রেড ক্রিসেন্টের সদস্যরা। কিছু এলাকায় জেলা প্রশাসন ত্রাণ সহায়তা এবং বিএনপির নেতাকর্মীরা খিচুড়ি বিতরণ করছে। পুরো খাগড়াছড়ি পুরবাসী এখন পানিতে তলিয়ে যাচ্ছে। দিনে দিনে বা ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। আমাদের দুর্ভোগ দেখার মতো না, পানি অলরেডি বাসার ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে প্রায় বুক সমান পানি উঠছে, থাকা কোনো নিরাপদ না। ছেলে মেয়ে নিয়ে বাসার থেকে এই জন্য বাইরে আসছি। রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং লংদুর বিস্তীর্ণ অঞ্চলও প্লাবিত। কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে সড়ক, ফসলি জমি, বাড়িঘর। অনেক পরিবার পানিবন্দী। মোট 262টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। আমাদের ঘরবাড়ি তো বেশি অবস্থা ভালো না, আমাদের ঘরবাড়ি তো ডুবে গেছে। এখন আমরা তো সবাই অসহায়। পানি বেশি, অতিরিক্ত পানি ডুবে গেছে, হাঁটতে পারি না। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কক্সবাজারেও। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বেশ কয়েকটি উপজেলা প্লাবিত। তলিয়ে গেছে ঝিলংজা, ঈদগাঁওয়ের জালালাবাদ, ইসলামপুর, রামুর দক্ষিণ মিঠাছড়ি, গর্জনিয়া, কচ্ছপিয়া সহ বিভিন্ন এলাকা। ঘরবাড়িতে পানি ঢুকেছে, ভেসে গেছে ফসলি জমি ও মাছের ঘের। রামুতে বসতঘরে পাহাড় ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন। রেল লাইন ডুবে যাওয়ায় কক্সবাজার থেকে ট্রেন চলাচলও বন্ধ। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, আরও একবার বন্যা পরিস্থিতির খবর জেনে নিতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কর্নেল বাজার এলাকায় রয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম। যাচ্ছি তার কাছে। শফিক, লোকালয়ে পানি এখনো প্রবেশ করছে কিনা, এই মুহূর্তে বানভাসীদের অবস্থা জানতে চাই। কোনো ধরনের সহযোগিতা কি করা যাচ্ছে তাদেরকে? শাওন, আসলে পানি কিন্তু আসলে কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আখাউড়ার 5টি পয়েন্ট দিয়ে কিন্তু পানি কিন্তু এই বাংলাদেশে প্রবেশ করছে আখাউড়া দিয়ে। আপনি জানেন যে পার্শ্ববর্তী আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার হাওড়া নদী থেকে এই পানি কিন্তু বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে এবং এই গ্রামগুলো আসলে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। শুধু আখাউড়া নয়, পাশে 2টি উপজেলা সীমান্তবর্তী বিজয়নগর এবং কসবাতেও কিন্তু এই পানি প্রবেশ করছে এবং জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 40টির অধিক গ্রাম কিন্তু ইতিমধ্যে কিন্তু প্লাবিত
হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে যারা ইতিমধ্যে যাদের বাড়িঘর ডুবে গেছেন কিংবা তাদেরকে নিরাপদে থাকার জন্য তাদের পরিবারকে নিরাপদে রাখার জন্য কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে এবং পাশাপাশি আশ্রয় কেন্দ্র হচ্ছে অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে বিশেষ করে শুকনো খাবার তাদেরকে বিভিন্ন খাবার সামগ্রী দিয়ে কিন্তু সহায়তা করা হচ্ছে। পাশাপাশি সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও কিন্তু তারা সহায়তা করছেন শুকনো খাবার দিয়ে। বলা যেতে পারে আসলে কোনোভাবেই কিন্তু এই পানি কিন্তু আসা বন্ধ হচ্ছে না, অর্থাৎ যত সময় যাচ্ছে এই পানির স্রোত কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে এবং এই পানি শফিক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার একটু খাগড়াছড়ির পরিস্থিতি জানতে চাই। শাহরিয়ার ইউনুস এই মুহূর্তে সঙ্গে আছেন। শাহরিয়ার, বন্যার এখন কি অবস্থা, উদ্ধার তৎপরতার খবর জানতে চাই। শাওন, প্লাবিত এলাকার অবস্থা কিছুটা উন্নতির দিকে সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখানোর চেষ্টা করছি ঠিক ক্যামেরায় যে অংশটুকু ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই অংশটুকুতে কোমর অবধি পানি ছিল এখন থেকে আরও 2 থেকে 3 ঘন্টা আগে। এখন ধীরে ধীরে সে পানি কমতে শুরু করেছে এবং মানুষজনের যে চলাচলের রাস্তা সে রাস্তা থেকেও পানি নামতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে পানি নামায় এখানকার প্লাবিত এলাকার মানুষগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি ফিরছে। তবে তাদের একটি কষ্ট বলছে যে গত 50 দিনে প্রায় 4 বার প্লাবিত হয়েছে খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা। তার মধ্যে এইবারই সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা ছিল সেটি আমাদেরকে তারা বলছেন। আর উদ্ধার তৎপরতার কথা যদি বলতে যাই তাহলে খাগড়াছড়িতে প্লাবিত এলাকাগুলোর মানুষ আটকে পড়া মানুষদেরকে সেনাবাহিনীর 12টি টিমের পাশাপাশি রেড ক্রিসেন্ট সদস্যরা কাজ করেছে। আর ত্রাণ তৎপরতার বৃদ্ধি পেয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপির নেতৃবৃন্দরাও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন, সেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন এলাকায়। শাওন। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় আরও 5 মামলা দায়ের করা হয়েছে আদালতে। এর মধ্যে 3টি হত্যা ও 2টি হত্যা চেষ্টা মামলা। 3 মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে 1 মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়কেও। অন্য 2 মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসামি। সবকটি মামলা আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার 4 দিনের রিমান্ড হয়েছে। পুলিশের গুলিতে নিহত ইয়ামিনের রক্তমাখা নিথর দেহ সাজোয়াজান থেকে টেনে হিচড়ে নামানোর নির্মম এই দৃশ্য দেখে আঁতকে উঠেছিল দেশের মানুষ। গেল 18 জুলাই সাভার হাইওয়ে এলাকার সামনে ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচারে গুলিতে নিহত হয় ইয়ামিন সহ 3 জন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় সহ 44 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন আব্দুল জলিল নামে এক ব্যক্তি। মামলাটি আমলে নিয়ে আশুলিয়া থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত। আমি ঘটনার দিন ওই জায়গায় উপস্থিত ছিলাম। ওখান থেকে প্রায় 50 গজ ফাঁকে পুলিশ যেভাবে গুলি করছে তাদের সামনে যাওয়া যায় না। তাকে উদ্ধার করার চেষ্টা করছি, তাও করতে দেয় না। তাকে আবার জীবিত থাকা অবস্থায় মাটিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তখন ছেলেটা জীবিত ছিল, তারপরেও তাকে আবার টেনে নিয়ে আইল্যান্ডের উপর ফেলে দেয়। তখন ছেলেটা জীবিত ছিল, কিন্তু তারপরে পুলিশ কোনো সাহায্য করে না এবং কাউকে সাহায্য করতে আগে আসতে দেয় না, কোনো হাসপাতাল নিতে দেয় নাই। ছাত্র জনতার আন্দোলনে সারা দেশ যখন উত্তাল তখন এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে গুলি করে হত্যার বর্ণনা দিচ্ছিলেন ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার ইকবাল হোসেন। গত 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে রিটন উদ্দিন নামে এক যুবককে হত্যার অভিযোগে পুলিশ কর্মকর্তা ইকবাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন আবুল কালাম নামে এক ব্যক্তি। সারা জাতি দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে, সে স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেখাচ্ছে, পুলিশের আইজিপিও ছিল উপস্থিত, দেখাচ্ছে যে একটা মরলে আরেকটা মরে না। এবং এই লোকটার প্রত্যক্ষ মদদে ওবায়দুল কাদের সহ সমস্ত আসামিরা এই ঘটনার সাথে সরাসরি জড়িত।
এই দুই মামলা সহ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় 5টি মামলার আবেদন জমা পড়ে সিএমএম আদালতে। 3টিতে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাকি 2 মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চাকুরিজীবী ফজলুল করিম হত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল 71 টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপার 4 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এই ঘটনার সঙ্গে, এই হত্যার সঙ্গে এই আসামিদের যোগসাজশ রয়েছে এবং এই হত্যা করার পিছনে আসামিরা বিভিন্ন সময় টেলিভিশন এবং সংবাদের মাধ্যমে উস্কানি দিয়ে সরকারকে হত্যা করার সহায়তা করেছে এবং ষড়যন্ত্র করেছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকি নিয়ে অনুসন্ধান শুরু করেছে এনবিআর-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। তদন্ত শুরু হয়েছে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের সাথে সংশ্লিষ্টদের। ব্যাংক হিসাবে তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে এনবিআর-এর সিআইসি। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের তথ্য পেতে যোগাযোগ শুরু করেছে এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সঞ্চয় অধিদপ্তরকেও তাদের স্বার্থ সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। 5 সদস্যের এই পর্ষদের নেতৃত্ব দিচ্ছেন ওবায়দুল্লাহ আল মাসুদ। তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অন্য পরিচালকরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুল সালাম। গতকালই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছিলেন 2-1 দিনের মধ্যে পর্ষদ ভেঙে দেওয়া হবে। এদিকে এস আলম গ্রুপের প্রভাব বলয়মুক্ত হওয়ায় পুঁজিবাজারেও ব্যাংকটির শেয়ারের দর বেড়েছে। গতকাল সর্বোচ্চ দর ছিল 39 টাকা 10 পয়সা, আজকে সর্বোচ্চ দর উঠেছে 43 টাকা। নামে বেনামে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার সরকারের জিম্মায় থাকবে। সেজন্য পর্ষদে এস আলম গ্রুপের প্রতিনিধিত্ব করার সুযোগ নেই। গোপালগঞ্জে দীর্ঘ 1 বছর পর মোটর শোভাযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা। দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি সদর উপজেলার সাতপাড়, বৌলতলী, ভেড়ার বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের গেট পাড়ায় গিয়ে শেষ হয়। এর আগে পুলিশ লাইন্স মোড়ে এক পথসভায় সকল বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সিরাজুল ইসলাম। বলেন, বিগত 16 বছর তার দল কোনো কর্মসূচি করতে পারেনি, এখন তারা মানুষের জন্য কাজ করে যাবেন। আমরা বিএনপি এদেশে শান্তি শৃঙ্খলা চাই, আমরা কোনো অশান্তি চাই না। সবাই মিলেমিশে আমরা এদেশে গোপালগঞ্জের চেহারা পরিবর্তন করব, সবাইকে ভালোবাসবো। কুষ্টিয়া মডেল থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের পর হস্তান্তর করেছে সেনাবাহিনী। সকালে পুলিশ সুপার কার্যালয়ে অস্ত্র হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের 35টি আগ্নেয়াস্ত্র, 900 রাউন্ড গুলি, এছাড়া টিয়ার শেল, রাবার বুলেট সহ একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র যারা স্বেচ্ছায় জমা দেবে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। অতিরিক্ত গরমে নির্বাচনী প্রচারণার মাঝেই ভরা মজলিসে জ্ঞান হারালেন এক ট্রাম্প সমর্থক। দর্শক সারিতে ব্যক্তিগত চিকিৎসক নিয়ে হাজির হন খোদ ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনার অ্যাশবারা শহরে ছিল ট্রাম্পের নির্বাচনী প্রচারণা। বন্দুক হামলার পর যা ট্রাম্পের প্রথম আউটডোর ইভেন্ট, তাই তো এই জনসমাবেশে যোগ দেন প্রচুর ট্রাম্প সমর্থক। মঞ্চে ভাষণ চলাকালীন হঠাৎ দর্শক সারিতে শুরু হয় তুমুল হুলস্থুল। প্রচণ্ড গরমে জ্ঞান হারান এক নারী। ট্রাম্প তৎক্ষণাৎ ব্যক্তিগত চিকিৎসককে নির্দেশ দেন অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার। জ্ঞান ফিরে কিছুটা সুস্থ হলে সেই নারীকে নিজে দেখতে চান ট্রাম্প। এই ছিল আজকে সব খবরের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।